1878 সাল বঙ্গদর্শন পত্রিকায় একটা গল্প ছাপা হতে শুরু করেছে, মানে মাত্র 83 পৃষ্ঠার একটা লেখা। হ্যাঁ, লেখকের নিজের ভাষায় তো এটা নেহাতি একটা ক্ষুদ্র কথা ছিল। একদম। কিন্তু এরপর মানে 4 বছর কেটে গেল, ওই একই লেখক সেই একই গল্প নিয়ে দিনের পর দিন ঘষামাজা করলেন, চরিত্রগুলোর আরও গভীরে ঢুকলেন, ইতিহাসের পরতগুলো উন্মোচন করলেন। ঠিক। আর 1882 সালে সেই 83 পৃষ্ঠার সামান্য গল্পটায় রূপ নিল 434 পৃষ্ঠার এক বিশাল দমবন্ধ করা ঐতিহাসিক মহাকাব্যে। সত্যি অভাবনীয় একটা ব্যাপার। আজকের এই নতুন ডিপ ডাইভে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই মাস্টারপিস রাজসিংহ উপন্যাসটি নিয়ে আলোচনা করব। একজন লেখকের মনের ভেতর কি পরিমাণ সৃষ্টনশীল অতৃপ্তি থাকলে তিনি নিজের লেখাকে এভাবে ভেঙে চুরে এক নতুন মাত্রায় নিয়ে যেতে পারেন। আসলে বঙ্কিমচন্দ্র তো শুধু কাহিনীর আকার বাড়াননি, তিনি একটা সাধারণ ক্যানভাসকে পুরো একটা যুগের আয়না বানিয়ে তুলেছিলেন। ঠিক তাই। আর আজকের এই ডিপ ডাইভে আমাদের একটা মিশন আছে, মানে মূল লক্ষ্যটা হলো পুরো উপন্যাসটার একটা সম্পূর্ণ গভীর অথচ সংক্ষিপ্ত সারসংক্ষেপ তৈরি করা। হ্যাঁ, আর এই আলোচনাটাকে আমরা মূলত 3টে সুনির্দিষ্ট অংশে ভাগ করেছি। প্রথমে আসবে কাহিনীর মূল ধারা বা প্লট আউটলাইন। তারপর আমরা কথা বলবো উপন্যাসের গুরুত্বপূর্ণ ঘটনা ও মোড়গুলো নিয়ে, এবং সবশেষে উপন্যাসের আসল নির্যাস লুকিয়ে আছে এমন কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি বা কোটেশন নিয়ে আলোচনা করব। তো চলো কাহিনীর মূল ধারা দিয়ে শুরু করা যাক। এত বড় একটা কাহিনীর শুরুটা ঠিক কোথায় আর কিভাবে হচ্ছে? শুরুটা কিন্তু কোনো বড় যুদ্ধক্ষেত্রে হচ্ছে না। কাহিনীর সূত্রপাত ঘটে রূপনগরের রাজকন্যা চঞ্চল কুমারীর একটা আপাত খামখেয়ালি কিন্তু অত্যন্ত সাহসী কাজের মধ্য দিয়ে। সেই ছবি ভাঙার ঘটনাটা? হ্যাঁ, সে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের একটা ছবি পায়ে মারিয়ে ভেঙে ফেলে। আর এই খবর যখন ঔরঙ্গজেবের কানে পৌঁছায় তখন তো তার অহংকারের সাংঘাতিক আঘাত লাগে। স্বাভাবিক, এত বড় সম্রাট বলে কথা। ঠিক সেই তখন চঞ্চল কুমারীকে জোরপূর্বক তুলে আনার জন্য সৈন্য পাঠায়, আর নিজেকে রক্ষার জন্য চঞ্চল কুমারী রাজপুত বীর রাজসিংহের কাছে সাহায্য প্রার্থনা করে। এখান থেকেই কাহিনীর শুরু। আচ্ছা, এর পরের অংশটাকে আমি একটা উপমা দিয়ে বোঝাতে চাই, মানে মধ্যভাগটা। এই পুরো উপন্যাসটা যেন একটা বিশাল দাবা খেলার বোর্ড, তাই না? দারুণ বলেছ। একদিকে চলছে রাজসিংহ আর মুঘল বাহিনীর মধ্যে সম্মুখ সমরের প্রস্তুতি, আর অন্যদিকে মানে সমান্তরালভাবে দিল্লির হেরেমে চলছে অন্ধকার রাজনীতি। একদম তাই। একদিকে রাজসিংহ মুঘল বাহিনীকে পাহাড়ি দুর্গম পথে আটকাতে নিখুঁত কৌশল সাজাচ্ছেন, আর অন্যদিকে দিল্লিতে ঔরঙ্গজেবের কন্যা জেবুন্নিসা, সেনাপতি মোবারক এবং দরিয়া বিবির মধ্যে প্রেম, বিশ্বাসঘাতকতা আর গুপ্তচর ভিত্তির এক অদ্ভুত জটিল মনস্তাত্ত্বিক খেলা চলছে। এই দুটো সমান্তরাল কাহিনী উপন্যাসটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। আর সমাপ্তির দিকে গেলে আমরা দেখি মুঘল বাহিনী রাজসিংহের রণকৌশলের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। সম্রাট ঔরঙ্গজেব এক অপমানজনক সন্ধি করতে বাধ্য হন, কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। কিরকম? শুধু তো সামরিক জয় দিয়ে উপন্যাসটা শেষ হয় না, কাহিনীটা শেষ হয় ব্যক্তিগত জীবনের এক চরম ট্র্যাজেডি দিয়ে, যেখানে উন্মাদিনী দরিয়া বিবির গুলিতে মোবারকের মৃত্যু ঘটে। ঠিক বলেছ। এটা আসলে প্রমাণ করে যে বড় বড় সাম্রাজ্যবাদী যুদ্ধের আড়ালে সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডিগুলো সবসময় ঢাকা পড়ে যায়। এবার তাহলে আমাদের আলোচনার দ্বিতীয় অংশে যাওয়া যাক, মানে গুরুত্বপূর্ণ ঘটনা ও মোড়। এই যে এত বড় কাহিনীর গতিপথ বদলে দিল, এমন মূল মোড়গুলো কি কি? প্রথম বড় মোড়টা তো ওই ক্লাইম্যাক্স বা ছবির ভাঙন, ওই যে চঞ্চল কুমারীর ঔরঙ্গজেবের ছবি ভাঙার ঘটনাটা। কিন্তু এখানে আমার একটা ছোট্ট পুশবাক আছে, মানে একটু ভেবে দেখো তো, এটা কি শুধু একটা ছবি ভাঙার ঘটনা? তুমি কি বলতে চাইছো? মানে একটা আস্ত মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ডেকে আনা শুধুমাত্র একটা ছবি ভাঙার জন্য, এটা কি মুঘল আধিপত্যের বিরুদ্ধে শত শত বছর ধরে নির্যাতিত হিন্দু শক্তির পুঞ্জীভূত ক্ষোভের একটা প্রতীকী বিস্ফোরণ নয়? হ্যাঁ, আমি পুরোপুরি একমত। এই একটা ঘটনাই উপন্যাসটিকে একটা সাধারণ প্রেমের গল্প থেকে সরিয়ে দুই জাতির অস্তিত্ব রক্ষার রাজনৈতিক দ্বন্দ্বে রূপান্তরিত করেছে। এর পরের বড় মোড় কোনটা বলা যায়? ওই ফাঁদে পড়ার ঘটনাটা?
একদম। প্রধান দ্বন্দ্ব এবং সামরিক মোড় হল ওই পার্বত্য উপত্যকায় মুঘল বাহিনীর ফাঁদে পড়া। রাজসিংহ মুঘলদের এমন এক স্থানে আটকে ফেলেন যেখান থেকে তাদের সামনে এগোনো না পেছনে ফেরার কোনো উপায় ছিল না। উপন্যাসে যেমন বলা হয়েছে, একটা পিঁপড়াও বেরোতে পারবে না। ঠিক তাই, এটা যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। আর এর পাশাপাশি একটা বড় মানসিক মোড় হল চঞ্চল কুমারীর পিতা বিক্রম সোলাঙ্কির মনস্তাত্ত্বিক রূপান্তর। ও, ওই লোকটার কথা ভাবলে অবাক লাগে। প্রথমে তো এই বিক্রম সোলাঙ্কি মুঘলদের ভয়ে নিজের মেয়েকেই ঔরঙ্গজেবের হাতে তুলে দিতে রাজি ছিল। হ্যাঁ, কিন্তু রাজসিংহের বিজয়ের পর তার যেন একটা নবজন্ম ঘটে। সে একজন ধূর্ত এবং বীর্যবান মুঘল বিরোধী যোদ্ধায় পরিণত হয়। ভয় থেকে সাহসে উত্তরণের কি দারুণ একটা উদাহরণ। আর হেরেমে যে ঘটনাটা ঘটল, জেবুন্নিসা কর্তৃক মোবারককে বিষ প্রয়োগের নির্দেশ দেওয়া, সেটাও তো একটা বিরাট টার্নিং পয়েন্ট। হ্যাঁ, হেরেমের মানবিক ট্র্যাজেডি। এর ফলেই তো দরিয়া বিবি উন্মাদ হয়ে যায়। রাজনৈতিক দম্ভ কিভাবে একটা নিখাদ ভালোবাসার সম্পর্ককে ধ্বংস করে দেয় আর কাহিনীর মোড়কে বিষাদময় করে তোলে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। খুব গভীর একটা জায়গা। আচ্ছা, এবার আমরা আমাদের ডিপ ড্রাইভের তৃতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় অংশে চলে আসি। উপন্যাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উক্তি আর সংলাপ। আমরা সরাসরি মূল টেক্সট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি উক্তি উদ্ধৃত করব, আর উপন্যাসের প্রেক্ষাপটে সেগুলোর গভীরতা এক লাইনে বোঝার চেষ্টা করব। দারুণ। প্রথম উক্তিটা ওই ছবি ভাঙার দৃশ্য থেকেই। বঙ্কিমচন্দ্র লিখছেন, মর মর শব্দ হইল, ঔরঙ্গজেব বাদশাহের প্রতিমূর্তি রাজপুত কুমারীর চরণতলে ভাঙিয়া গেল। এর ব্যাখ্যাটা খুব সোজা। এটি কাহিনীর মূল অনুঘটক, যা প্রবল প্রতাপশালী ঔরঙ্গজেবের অহংকারে আঘাত এনে যুগান্তকারী যুদ্ধের সূত্রপাত করে। একদম। দ্বিতীয় উক্তিটা চঞ্চল কুমারীর। সে রাজসিংহকে চিঠিতে লিখেছিল, মহারাজ, আপনাকে মরিতে কে নিষেধ করিতেছে? আমি কেবল আগে মরিতে চাই। বাপরে, কি সাংঘাতিক কথা! এই উক্তি রাজপুত নারীদের অসীম সাহস, আত্মমর্যাদাবোধ এবং আত্মত্যাগের চরম আদর্শকে তুলে ধরে। ভালোবাসার চেয়েও সম্মান তাদের কাছে অনেক বড়। আর তৃতীয় উক্তিটা খোদ সম্রাট ঔরঙ্গজেবের। তিনি আক্ষেপ করে বলছেন, যদি সম্রাট হইয়া পৃথিবীর অধীশ্বরী হইতে, তাহা হইলে এ স্নেহশূন্য হৃদয়, এ পোড়া পাহাড়ের মতো হৃদয় একটু স্নিগ্ধ হয়। এটা আসলে ক্ষমতাধর সম্রাট ঔরঙ্গজেবের অন্তরের চরম একাকিত্ব এবং ভালোবাসাহীন শুষ্ক জীবনের লুকায়িত হাহাকারকে উন্মোচিত করে। নিরঙ্কুশ ক্ষমতা যে মানুষকে কতটা একা করে দেয়, এটাই তার প্রমাণ। তাই তো। আচ্ছা, চতুর্থ উক্তিটা হলো মোবারকের। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর দরিয়াকে সে বলছে, আর কখনো তোমায় ত্যাগ করিব না। জেবুন্নিসার বিশ্বাসঘাতকতার পর দরিয়ার প্রতি মোবারকের এই উক্তি তার গভীর অনুশোচনা এবং ভালোবাসার পুনর্জাগরণ নির্দেশ করে, যদিও ততদিনে অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, বড্ড দেরি হয়ে গেছিল। আর পঞ্চম উক্তিটা হলো সেনাপতি মানিক লালের। এই যুদ্ধের চরিত্রটা বোঝাতে এই সংলাপটা খুব জরুরি। সে বলছে, উহারা কে মুসলমান? মুসলমান কি লুঠেরা হয় না? হিন্দুও কি এত দুষ্ক্রিয়াকারী? মার। এই নির্দেশ প্রমাণ করে যে এই যুদ্ধ কেবল হিন্দু মুসলমানের ধর্মীয় যুদ্ধ নয়, বরং এটি ন্যায় অন্যায়ের যুদ্ধ এবং প্রতিরোধ স্পৃহার প্রতীক। অন্যায়ের কোনো ধর্ম হয় না। একদম ঠিক। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এই পুরো সূত্র ধরে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত সমালোচনার কথা উল্লেখ করতে চাই। রাজসিংহ নিয়ে রবীন্দ্রনাথের ওই মন্তব্যটা। হ্যাঁ, রবীন্দ্রনাথ বলেছিলেন, রাজসিংহ উপন্যাসে যেন মাধ্যাকর্ষণ শক্তি কমে গেছে। এখানকার চরিত্ররা হাঁটার বদলে লাফিয়ে চলে, অর্থাৎ কাহিনী এত দ্রুত এগোয় যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের সুযোগ খুব একটা পাওয়া যায় না। সাহিত্যের দৃষ্টিকোণ থেকে এটা বেশ যৌক্তিক। ইতিহাসের এত বড় ক্যানভাস, এত দ্রুত গতির ঘটনা, সেখানে চরিত্রদের ভাবনার সময় তো সত্যিই কম। ঠিক। তো আলোচনার শেষে একটা চিন্তার খোরাক রেখে যাই। বঙ্কিমচন্দ্র কি সত্যি ইতিহাসের দ্রুতগতির কাছে আত্মসমর্পণ করে চরিত্রগুলোর মানবিক গভীরতা বিকাশের সুযোগ হারিয়েছিলেন? নাকি যুদ্ধ আর রাজনৈতিক পালাবদলের সেই উত্তাল বিশৃঙ্খল সময়টিকে সঠিকভাবে ফুটিয়ে তুলতেই উপন্যাসের এই দ্রুতগতির প্রয়োজন ছিল? যখন চারপাশের পৃথিবী ভেঙে পড়ছে, তখন তো লাফিয়েই চলতে হয়, তাই না? দারুণ একটা প্রশ্ন।
ইতিহাস এবং মানুষের ব্যক্তিগত আবেগের এই চিরন্তন দ্বন্দ্ব নিয়ে ভেবে দেখার আহ্বান জানিয়েই আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি, কারণ অতীতের এই গল্পগুলোর ভেতরেই হয়তো আমাদের বর্তমানের অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে।